এখন বেলা 12টা বাজে। চন্দনা দেবীর ঠেলার কাছে আজ খুব ভিড়। বাজারে একটি গাছের তলায় চন্দনা দেবী ফুলকপির পরোটা বিক্রি করেন। তখনই তার দুই পরিচিত ক্রেতা তার কাছে পরোটা খেতে আসে এবং বলে, মাসিমা, আজকে তাড়াতাড়ি দুটো পরোটা দাও তো। আজকে টিফিন টাইমটা অনেক কম পেয়েছি, এক্ষুনি অফিসে ফিরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আজকে একটু চটপট করে দিতে হবে। তিনি বলেন, হ্যাঁ বাবা, কেন পারবো না। ওহো মাসিমা, আপনার হাতে পরোটার জবাব নেই। এই পরোটা খাবার জন্য আমরা 5 মিনিটের সময় পেলেও এখানে আসি। হ্যাঁ মাসিমা, আপনি এখানে আসেন বলে আমাদের বাড়ির লোকেরা নিশ্চিন্তে থাকে। তাদেরকেও আমাদের জন্য টিফিন করতে হয় না। দামেও কম, মানেও ভালো। এত ভালো সস্তায় পরোটা আর কোথায় পাওয়া যায় বলো? আর হ্যাঁ মাসিমা, কালকে আমার বাড়িতে একটা ছোটখাটো পার্টি আছে, ওই 30 পিস পরোটা লাগবে। আপনি 5টার মধ্যে আমাকে করে দিতে পারবেন? ক্রেতাদের কথা শুনে চন্দনা দেবীর মুখে হাসি ফুটে ওঠে। তিনি বলেন, হ্যাঁ বাবা, কেন পারবো না। আমি ঠিক সময় সবকিছু রেডি করে রাখবো, তুমি এসে নিয়ে যেও। এরপর তারা চন্দনা দেবীকে টাকা মিটিয়ে এবং কিছু অ্যাডভান্স দিয়ে চলে যায়। চন্দনা দেবী তাদের দিকে তাকিয়ে থাকেন। তাদেরকে দেখে তার নিজের ছেলে রমেন ও সুভাষের কথা মনে পড়ে যায়। চন্দনা দেবীকে এখন এরকম দেখালেও তিনি বেশ ধনী পরিবারের মহিলা ছিলেন। তার পরিবারে স্বামী, ছেলে, বৌমা এবং নাতনি ইলাজ ছিল। কিন্তু 1 বছর পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ এক পথ দুর্ঘটনায় তার পরিবারের বাকি সদস্যরা মারা যায়। বেঁচে থাকেন একমাত্র চন্দনা দেবী এবং তার নাতনি ইলা। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো, সেই অ্যাক্সিডেন্টে ইলার দুটি চোখ নষ্ট হয়ে যায়। কয়েক মাস হাসপাতালে থাকার পর তারা তাদের বাড়িতে ফিরে আসেন এবং শুরু হয় তাদের এই দুর্দশা। ইলার চিকিৎসার ধার দেনা মেটাতে গিয়ে তাদেরকে তাদের জমি, বাড়ি সবকিছুই বিক্রি করতে হয়েছে। কিন্তু তার চোখ ঠিক হয় না। ডাক্তার বলে চোখের অপারেশন করতে হলে আরো 25 লাখ টাকা লাগবে। এই মুহূর্তে চন্দনা দেবীর পক্ষে এটি অসম্ভব ছিল। তাই তিনি ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু, আমাকে আপনি কিছুদিন সময় দিন। আমি টাকা জমা করে তারপর আমার নাতনির চোখ অপারেশন করাবো। এই প্রস্তাবে ডাক্তারবাবু রাজি হয়ে যান। কিন্তু চন্দনা দেবীর মনে চিন্তা দেখা যায়, কারণ এত টাকা জোগাড় করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। চন্দনা দেবী ইলাকে নিয়ে একটি ছোট্ট ভাড়া বাড়িতে বসবাস করেন। বাড়ির সামনে একটি ছোট বাগানে ফুলকপি চাষ করেন এবং সেই ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে বাজারে বিক্রি শুরু করেন। পরের দিন দুজন ক্রেতা তার দোকানের সামনে এসে বলে, মাসিমা, আজকে একেবারে সময় নেই। আপনি এক কাজ করুন, আমাদের জন্য পরোটা প্যাক করে দিন, আমরা অফিসে না হলে খেয়ে নেব। হ্যাঁ মাসিমা, আজকে দাঁড়িয়ে খাওয়ার মতো একটুকু সময় নেই, চটপট প্যাক করে দিন তো। আচ্ছা আচ্ছা বাবা, আমি এক্ষুনি দিচ্ছি, তোমরা আমাকে 2 মিনিট সময় দাও। তাদের জন্য পরোটা বানিয়ে প্যাক করে দিচ্ছিলেন। এমন সময় তিনি দেখেন যে রাস্তার ওপারে একটি ছোট্ট মেয়ে স্কুল ড্রেসে দাঁড়িয়ে আছে এবং বারবার তার দোকানের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ভিড় কিছুটা কমতে চন্দনা দেবী সেই বাচ্চা মেয়েটার সামনে যান এবং বলেন, কি ব্যাপার, তুমি এখানে এভাবে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো দেখছি। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? চন্দনা দেবীর কথা শুনে বাচ্চাটি কেঁদে ফেলে এবং বলে, ঠাকুমা, আমার নাম তপস্যা, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো মানে কি? তুমি কোথায় থাকো আর এখানে কি করে এলে? আমি বাড়িতে থাকি। বাড়িতে থাকি মানে? বাড়ির কোনো নাম্বার, সেখানে ঠিকানা কিছু তো থাকবে। ওসব তো আমি কিছুই জানি না। স্কুল ছুটির পর আমি বাবার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর একটা ব্যান্ড পার্টিকে দেখে তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম। এখন আমি বুঝতে পারছি না কোথায় যাব। ও আচ্ছা, তাহলে তুমি বাজনা শুনতে শুনতে এখানে চলে এসেছো, তাই তো? কই দেখি তোমার আইডি কার্ড কোথায়? আইডি কার্ডে তো স্কুলের ফোন নাম্বার লেখা থাকবে নিশ্চয়ই। এরপর চন্দনা দেবী তপস্যাকে তার ঠেলা গাড়ির কাছে নিয়ে যান এবং বলেন, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, ফুলকপির পরোটা খাবে? চলো, আমি তোমাকে ফুলকপির পরোটা খাওয়াবো। খিদে তো অনেক পেয়েছে, কিন্তু ঠাকুমা, আমার কাছে তো পয়সা নেই। আরে, আমি কি তোমার কাছ থেকে পয়সা চাইলাম? পয়সা দিতে হবে না। এই নাও, এই পরোটাটা খেয়ে নাও। একে তপস্যার খুব খিদে পেয়েছিল। তারপর এত সুস্বাদু পরোটা খেয়ে তপস্যার মন ভালো হয়ে যায়। এরপর চন্দনা দেবী তার আই কার্ড নিয়ে তার স্কুলে ফোন করে জানান যে সে তার সঙ্গে আছে এবং ঠিকানাটাও দিয়ে দেন। কিছুক্ষণ পর তপস্যার বাবা সমরবাবু একটি গাড়ি নিয়ে সেখানে আসেন। তখন তপস্যা বলে, ঠাকুমা, এটা আমার বাবার গাড়ি, বাবা এসে গেছে। আপনি আমার ছেলের স্কুলে ফোন করেছিলেন, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। মা তপস্যা, তুমি ঠিক আছো তো? ভয় তো আমার আর তোমার মায়ের প্রাণটাই গিয়েছিল। চলো এবার বাড়ি চলো, তোমার মা তোমার জন্য রান্না করেছে।
তোমার নিশ্চয়ই বড্ড খিদে পেয়েছে। চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা যাবে। না বাবা, আমার খিদে পায়নি। ঠাকুমা আমাকে টেস্টি ফুলকপির পরোটা খাইয়েছে, আমার পেট একেবারে ফুল হয়ে গেছে। সত্যি মাসিমা, আপনার যে এই ঋণ কিভাবে পরিশোধ করব তা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই এই কিছুটা টাকা রাখুন। এই বলে সমরবাবু বেশ কিছু টাকা নিয়ে চন্দনা দেবীকে দিতে যান, যা দেখে চন্দনা দেবী নিতে অস্বীকার করে এবং বলে, আরে না না বাবা, আমি আজ টাকা নেব না। এই ছোট মেয়েকে দেখে আমার খুব মায়া লাগলো। আমারও ওরকম ওর বয়সে একটা নাতনি আছে, আমি টাকা নিতে পারবো না। তোমরা পরের দিন পরোটা খেতে আসবে যখন, তখন নেব। এরপর সমরবাবু চন্দনা দেবীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সে চন্দনা দেবীর সততা এবং ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিল। পরের দিন বিকেলে সমরবাবু তার স্ত্রী গায়ত্রী এবং মেয়ের সঙ্গে চন্দনা দেবীর ঠেলার গাড়ির সামনে আসে এবং মন ভরে তারা তিনজনে পরোটা খায়। পরোটা খেতে খেতে সমরবাবু বলেন, আচ্ছা, এবারে বুঝতে পেরেছি আপনার দোকানে কেন এত ভিড় থাকে আর তপস্যা কেন আপনার দোকানে আসার জন্য বারবার জেদ করে। আপনি যদি রোজ রোজ এরকম সুস্বাদু খাবার বানান তাহলে তো রোজ রোজই আসতে ইচ্ছা করবে। ওই আর কি বাবা, আসলে নিজের সামনের বাড়ির সামনে একটা ছোট বাগান করেছি, সেখানেই ফুলকপির চাষ করি। কাঁচা ফুলকপি বলে পরোটাগুলো খেতে একটু ভালো হয়। কি বলছেন কি মাসিমা, আজকালকার যুগে কেউ এইরকম ফ্রেশ সবজি দিয়ে খাবার বানায় নাকি? এতদিন আপনার দোকানের ঠিকানাটা আমি জানতে পারলাম না কেন, কে জানে। যাই হোক, এবারে প্রায় এখানে এসে পরোটা খেয়ে যাব। শ্যামলবাবুর কথা শুনে তার স্ত্রী এবং মেয়ে খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে তারা প্রায় প্রত্যেক সপ্তাহে সেখানে আসতো এবং চন্দনা দেবীর হাতের ফুলকপি পরোটা খেয়ে যেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন চন্দনা দেবীর নাতনির খুব শরীর অসুস্থ হয়। তিনি দোকান খোলে না। সমরবাবু এবং তার পরিবার পরোটা খেতে এসে দেখে যে তিনি নেই। এক সপ্তাহ পর তারা আবার সেখানে যায়, কিন্তু তখনও তারা চন্দনা দেবীকে দেখতে পায় না এবং দোকান বন্ধ থাকে। এরপর তারা পাশের একটি দোকানে চন্দনা দেবীর খোঁজ করে এবং মালতী নামের একটি মেয়েকে বলে, বলছি দিদি, এখানে এক ভদ্র মহিলা ফুলকপির পরোটা বিক্রি করতো না? ওনাকে তো কদিন ধরেই দেখছি না। কি হয়েছে আপনি কিছু বলতে পারবেন? জানি না গো, মাসি এই কদিন থেকেই আসেনি। উনি তো আগে কখনোই দোকান বন্ধ রাখতেন না। মনে হয় ওর নাতনিটার শরীর ভালো নেই, বা ওর নিজের শরীর ভালো নেই। আচ্ছা, আপনি কি ওনার বাড়ির ঠিকানা একটু আমাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আপনি এই রাস্তাটার বাঁকটা শেষ করে আর একটু এগিয়ে যাবেন, দেখবেন একটা বস্তি পড়ে। চন্দনা মাসি নামে খোঁজ করলে যে কেউ আপনাকে বাড়ি দেখিয়ে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে বাবু, তোমরা এখানে কি করে এলে? তোমরা তো আমার বাড়ির ঠিকানা জানতে না। আর তোমাদেরকে যে কোথায় বসতে দিই, এই ভাঙা ফাটা ঘরে দুজন মানুষ খুব কষ্ট করেই মাথা গুঁজে থাকি। আপনি ব্যস্ত হবেন না মাসিমা, আমরা এর মাঝেতেই বসে পড়বো, আমাদের কোনো সমস্যা হবে না। তোমাদেরকে এখানে ঠিকানা কে দিল? আর তোমরা আমার বাড়িটা চিনলেই বা কি করে? আজকাল ঠিকানা জানাটা বড় কথা না মাসিমা। আমরা এ নিয়ে আপনার দোকানে দুবার গিয়েছিলাম, গিয়ে দেখি আপনার দোকান দুদিনই বন্ধ। তাই ভাবলাম আপনার শরীর অসুস্থ, তাই ঠিকানা জোগাড় করে আপনার কাছে চলে এলাম। আর বলো না বাবা, নাতনিকে নিয়ে খুব ভুগছি। ও চোখে দেখতে পায় না, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। এইসব অপারেশনে অনেক টাকার ব্যাপার। তার উপরে কাল থেকে ওর চোখে জ্বালা জ্বালাও করছে, চোখ লাল হয়ে যাচ্ছে। জানি না ওপরওয়ালা ভাগ্যে কি রেখেছে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আপনি আপনার নাতিকে একবার বিছানা থেকে তুলে এখানে একবার নিয়ে আসুন দেখি তো। সমরবাবুর কথা শুনে চন্দনা দেবী আর কিছু বলে না। তিনি তার নাতনি ইলাকে সেখানে নিয়ে আসেন। সমরবাবু ভালো করে তার চোখ পরীক্ষা করে, তার হাতে একটি কার্ড দিয়ে বলেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, কাল সকাল 10টার সময় এই ঠিকানায় পৌঁছে যাবেন। আমি দেখছি কতদূর কি করতে পারি। মানে আমি ঠিক বুঝলাম না, এ ঠিকানা কি হবে বাবা? ওখানে কি কোনো সরকারি ডাক্তারবাবু আসেন? চন্দনা দেবীর কথা শুনে তপস্যা হো হো করে হেসে ফেলে এবং বলে, আরে ঠাকুমা, তুমি তো জানোই না, বাবা একজন আই স্পেশালিস্ট আর সার্জন। বাবা একটা বড় হসপিটাল চালায়, ওখানে কত অপারেশন হয় তুমি জানো? তপস্যার কথা শুনে চন্দনা দেবী অবাক হয়ে যান এবং সমরবাবু বলেন, হ্যাঁ মাসিমা, আমার একটা বড় হসপিটাল আছে, আর আমরা গরিব বাচ্চা শিশুদের জন্য ফান্ড জোগাড় করে তাদের অপারেশন করে থাকি। আপনার নাতির চিকিৎসা একেবারে বিনামূল্য হবে, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। কাল সকাল সকাল এই ঠিকানায় পৌঁছে যাবেন, আমি সমস্তটা দেখে নেব।
সমরবাবুর কথা শুনে চন্দনা দেবীর চোখে জল চলে আসে। তিনি হাত জোড় করে বলেন, বাবা, তুমি আমার মতো গরিবের জীবনে ঈশ্বরের পাঠানো দূত। সত্যি আমি কল্পনাও করতে পারিনি যে উপরওয়ালা আমাদের এত বড় সাহায্য করবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এ কি করছেন মাসিমা? আপনি হাত জড়ো করছেন কেন? আপনি তো আমার মায়ের বয়সী, এভাবে আমাকে বলবেন না। আর তাছাড়া আগে ওর অপারেশনটা সাকসেসফুল হোক, তারপর বাকি কথা হবে। পরের দিন চন্দনা দেবী তার নাতনি ইলাকে নিয়ে সমরবাবুর হাসপাতালে গিয়ে উপস্থিত হয়। তাদেরকে দেখে সমরবাবু হাসি মুখে এগিয়ে এসে বলেন, এসে গেছেন মাসিমা? আজকে সকালটা আপনাদের জন্য আমি ফাঁকা রেখেছি। নার্স, নার্স, তাড়াতাড়ি এখানে এসো। পেশেন্টকে অ্যাডমিট করে তাড়াতাড়ি রেডি করো, আমি এক্ষুনি আসছি। এরপর সমরবাবু ইলার চিকিৎসা করেন। অপারেশনের পরে 3 দিন তার চোখ ব্যান্ডেজ লাগানো থাকে। 3 দিন পর চোখের ব্যান্ডেজ খোলা হয় এবং ইলা সবকিছুই দেখতে পায়। এই ঘটনাতে সবাই খুবই খুশি হয়। চন্দনা দেবী কান্না জড়ানো গলায় সমরবাবুকে বলেন, বাবা, তুমি আজ আমাদের অনেক বড় উপকার করলে। তুমি আমার নাতনির চোখের আলো ফিরিয়ে দিয়েছো। উপরওয়ালা সব সময় যেন তোমার ভালো করেন। তুমি জীবনে আরো বড় হও, এইভাবে মানুষের উপকার করে যাও। আচ্ছা, সব ক্রেডিট তুমি বাবাকেই দিচ্ছ, আমি কিছু করিনি বুঝি? আমি তো বাবার সাথে তোমার পরিচয় করিয়েছি। তপস্যার কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর চন্দনা দেবী বলেন, হ্যাঁ দিদি ভাই, তুমিই তো আসল মানুষ। আজ তো তোমার জন্যই এত কিছু সম্ভব হয়েছে। তাহলে আমার গিফট কোথায়? আমাকে তো একটা ভালোই সুন্দর দেখে গিফট দিতে হবে তোমাকে। বলো দিদি ভাই, তোমার কি লাগবে? আমি আমার সাধ্য মতো করে তোমার গিফট দেওয়ার চেষ্টা করব, সে যতই দামি হোক। ঠাকুমা, আমার গিফট হলো তুমি আমাকে টেস্টি ফুলকপির পরোটা বানিয়ে খাওয়াবে। অনেক দিন হয়ে গেল, আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার তাড়াতাড়ি দোকানটা খোলো তো। হ্যাঁ দিদি ভাই, নিশ্চয়ই। এবার থেকে আমি আমার নাতনির জন্য নিশ্চয়ই পরোটা করব। তুমি এবার থেকে সব সময় আমার দোকানে আসবে, কোনো দ্বিধা করবে না। দ্বিধা করবো কেন ঠাকুমা? এখন তো তুমি আমারও ঠাকুমা, তাই তোমার কাছে আসতে আমার কিসের দ্বিধা? এবার তো আমি ডবল ডবল পরোটা খাবো। তপস্যার কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর থেকে চন্দনা দেবী আবার তার পরোটার দোকান খোলেন এবং সুস্বাদু পরোটা বিক্রি করা শুরু করেন। স্বপ্না দেবীর 2 মেয়ে রূপালী এবং মিতালি কলেজে পড়াশোনা করত। রূপালীকে দেখতে শুনতে বেশ ভালো ছিল এবং তার গায়ের রং ফর্সা ছিল। এই নিয়ে তার খুবই অহংকার। সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে তৈরি হতো। এমনই একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে গান করে। এমন সময় স্বপ্না দেবী সেখানে আসেন এবং বলেন, এ কি, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে সাজছিস? তোর না আজ পরীক্ষা? ওদিকে তোর বোন সারা রাত ধরে পড়াশোনা করেছে, সকালে উঠে বাড়ির সব কাজকর্ম করেছে, ওকে দেখে শেখ কিছু। ওহ মা, সকাল সকাল কলেজ যাওয়ার সময় এত বিরক্ত করো না তো। সেজে গুজে কলেজে না গেলে কেউ আমাকে দেখবে? তুমি জানো কলেজের অর্ধেক ছেলে আমাকে দেখার জন্যই রোজ কলেজে আসে। ছি 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 ছি, তোর লজ্জা করে না মায়ের সামনে এরকম ধরনের কথা বলছিস? এতে লজ্জার কি আছে মা? যেটা সত্যি সেটাই তো বলছি। এখন সরো, আমাকে যেতে দাও, না হলে আমার দেরি হয়ে যাবে। এই বলে রূপালী কলেজে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল। এমন সময় মিতালি তার কাছে আসে। মিতালিকে দেখে সে বলে, এ কি বোন, তুই এটা কি জামা পরেছিস? তুই এটা পরে কলেজে যাবি? দেখ, একই তো তোকে দেখতে কালো, তার উপরে এই ধরনের জামা কাপড় পরলে তোকে আরো খারাপ লাগে। আমার এই ধরনের কাপড় পরতেই ভালো লাগে, তোর মতো সব জামা কাপড় আমাকে মানাবে না। এটা তুই ঠিক বলেছিস, এই জামা কাপড়ে শুধু আমার মতো ফর্সা সুন্দরীদেরই ভালো লাগে। তোকে আমার সাথে নিয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে, তুই পরে আসিস কেমন? এই বলে মিতালি সেখান থেকে চলে যায়। মিতালি এমনই ছিল, সে সবসময় রূপালীকে তার কালো রঙের জন্য কথা শোনাতো এবং সারাদিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো। অন্যদিকে রূপালী খুবই কর্মঠ মেয়ে ছিল, সে সারাদিন তার মায়ের কাজে সাহায্য করত। একদিন মিতালি তার বান্ধবী সুরঞ্জনার বিয়েতে যায়। সকাল থেকে সে সমস্ত কাজে সুরঞ্জনার মা নমিতা দেবীকে সাহায্য করে। কাকিমা দেখুন তো, এই দিকটা কেমন সাজানো হয়েছে। এই তো খুব সুন্দর হয়েছে মা। সকাল থেকে তুই আমার অনেক উপকার করেছিস। তুই না হলে আজকে যে আমি কি করে সব কাজ শেষ করতে পারতাম উপরওয়ালাই জানে। এ কি কাকিমা, আমি তো আপনার মেয়ের মতোই, কাজ করতে খুব ভালো লাগে আমার। আর কিছুটা কাজ বাকি আছে, আপনি সকাল থেকে কিছু খাননি, গিয়ে কিছু খেয়ে নিন, আমি এই দিকটা সামলে নিচ্ছি। এই বলে মিতালি আবার কাজে লেগে পড়ে। এমন সময় বিয়ে বাড়িতে কল্পনা দেবী নামক এক মহিলা নমিতা দেবীর কাছে আসে এবং বলে, হ্যাঁ রে নমিতা, আমি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি
ওই মেয়েটা চটপট করে কত কাজ করছে, আর ওর কাজ কি পরিষ্কার। এখন দেখলাম কথাবার্তাটাও খুব মিষ্টি। এই মেয়েটা কে রে? কে, তুমি মিতালির কথা বলছো? ও তো সুরঞ্জনের বান্ধবী। তুমি ঠিকই দেখেছো, মেয়েটি খুব কাজের, আর ওর ব্যবহারও খুব ভালো। আমি আমার ছেলের জন্য ঠিক এরকমই একটা মেয়ে খুঁজছি রে। তুই আমাকে ওদের বাড়ির ঠিকানাটা দে, আমি গিয়ে ওর মায়ের সাথে কথা বলবো। এরপর কল্পনা দেবী মিতালির ঠিকানা নিয়ে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং কল্পনা দেবীকে তার বড় ছেলে জয়ের সঙ্গে মিতালির বিয়ের কথা বলেন। এই কথা শুনে স্বপ্না দেবী বলেন, দিদি ভাই, আমি আপনার প্রস্তাবে খুবই খুশি হয়েছি। আপনারা আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন, এটা তো আমার সৌভাগ্য। কিন্তু দিদি, আমার বড় মেয়ে রূপালীর বিয়ে না দিয়ে আমি ছোট মেয়ের বিয়ে এই মুহূর্তে দিতে পারবো না। তাহলে তো কোনো সমস্যাই নেই, আমার 2 ছেলে, আপনি আপনার 2টো মেয়ের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দিয়ে দিন। এই প্রস্তাবে স্বপ্না দেবী রাজি হয়ে যান। 1 মাস পরে কল্পনা দেবীর বড় ছেলে জয়ের সঙ্গে মিতালির এবং ছোট ছেলে নীলের সঙ্গে রূপালীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর নতুন বৌমাদের গৃহপ্রবেশ করে কল্পনা দেবী বলেন, দেখো বৌমারা, উপরের তলাতে মিতালি বৌমা থাকবে আর নিচের তলাতে রূপালী বৌমা। এইসব ভাবতে ভাবতে রূপালী তার শাশুড়ি মাকে কল্পনা দেবীকে বলে, মা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার বিয়ের পর আমি দোতলায় থাকবো। তাছাড়া আমি থাকি আর আমার বোন থাকে, সেই তো একই ব্যাপার। কি বলিস বোন, তোর নিচে থাকতে কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা কিসের আছে, তুমি বরং উপরেই থাকো, আমার নিচে থাকতে কোনো রকমের অসুবিধা নেই। তোমাদের 2 বোনের কোনো সমস্যা না থাকলে আমার আর কিসের সমস্যা। যাও, এবার যে যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে না। সে একা হাতে সামলাতো। অন্যদিকে রূপালী সারাদিন নিজের ঘরের মধ্যে বসে থাকতো এবং আয়নায় নিজেকে দেখে সাজ শৃঙ্গার করত। কল্পনা দেবী এই সমস্ত কিছুই লক্ষ্য করেন এবং তিনি রূপালীর কাছে গিয়ে বলেন, বৌমা, তুমি একটু গিয়ে মিতালির হাতে হাতে কাজগুলো করে দাও না, ও বেচারি সকাল থেকে সমস্ত কাজ একাই করছে। না মানে, আমি তো কাজ করতে যেতাম, কিন্তু দেখুন না, কাল দুপুর থেকে আমার কোমরে খুব ব্যথা করেছে, আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। না হলে ওই সমস্ত কাজকর্ম আমার কাছে কোনো ব্যাপারই নয়। আচ্ছা ঠিক আছে, আজ তোমার কোমরে ব্যথা, তাই আজকের দিনটা রেস্ট নিয়ে নাও, আমি বড় বৌমাকে বলছি, ও ম্যানেজ করে নেবে। এভাবেই দিন যায়, কিন্তু রূপালী কখনোই নিচে নেমে মিতালির কাজে সাহায্য করে না। কল্পনা দেবী বেশ কয়েকবার তাকে কাজের কথা বলেন, কিন্তু এতে কোনোই কাজ হয় না। তিনিও বলা ছেড়ে দেন। একদিন সকালবেলা কল্পনা দেবী রূপালীকে বলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, উপর থেকে ডিনারের সেটটা নিয়ে আসো তো, আজকে তোমার পিসি শাশুড়িরা আসছেন, দুপুরে সব খাওয়া দাওয়া করবে। দূর বাবা, এখন সব উপর থেকে টেনে টেনে নিচে নিয়ে যাও, ভালো লাগে না। এরপর সে ডিনার সেটগুলোকে নামিয়ে রাখে, ওগুলো বেশ ভারী ছিল। সে ওপর থেকে সেটগুলোকে সোফার উপরে ফেলতে থাকে। প্রথমে কয়েকটা প্লেটের কিছু হয় না, কিন্তু তারপর বাকি প্লেট বাটি সব মেঝেতে পড়ে ভাঙতে শুরু হয়। এসব দেখে কল্পনা দেবী ভীষণ রেগে যান এবং তিনি চিৎকার করে বলেন, আরে এটা কি করছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উপর থেকে এগুলো এরম করে কেউ ফেলে? কোনো কাজের নয়, না কোনো বুদ্ধি আর না কোনো গুণ। আগে যদি জানতাম তুমি এ ধরনের একটা মেয়ে, তাহলে কখনোই আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতাম না। কল্পনা দেবীর কথা শুনে রূপালী ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে নিজের ঘরে যায় ও দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। এদিকে মিতালি কল্পনা দেবীকে বোঝায় এবং ভাঙা প্লেটগুলোকে তুলে মেঝে পরিষ্কার করে। কয়েকদিন পর একদিন মিতালি রূপালীর কাছে এসে বলে, দিদি, আমি আর মা একটু বাজারে যাচ্ছি, দোকানে সমস্ত জিনিসপত্র আর কিছু কাঁচা বাজার কিনতে হবে, তুমি আমাদের সঙ্গে যাবে? না না, ওসব বাজারে আমি যেতে পারবো না, তোরাই যা, আমি একটু রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে ভাত তরকারি সবকিছুই ঢাকা দেওয়া আছে, তোমার খিদে লাগলে তুমি খেয়ে নিও, কেমন? এই বলে মিতালি সেখান থেকে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর রূপালীর খিদে পায় এবং সে ওপর থেকে খাওয়ার জন্য নিচে নেমে আসে। আসার সময় সিঁড়িতে হঠাৎ পা জড়িয়ে সে পড়ে যায় এবং মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে যায়। বাজার থেকে ফিরে কল্পনা দেবী এবং মিতালি রূপালীকে দেখে দৌড়ে আসে। আরে এটা কি করে হলো? এ কিভাবে এখানে পড়ে গেল? বৌমা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর মিতালি অ্যাম্বুলেন্স ডাকে এবং তারা অ্যাম্বুলেন্সে করে রূপালীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তারবাবুর কাছে গিয়ে কল্পনা দেবী বলেন, ডাক্তারবাবু, আপনি আমার বৌমাকে কেমন দেখলেন? ভয়ের কোনো কারণ নেই তো? ওর কোনো গভীর আঘাত লাগেনি তো? দেখুন, আপনার বৌমার পায়ের হাড় ভেঙে গিয়েছে, আমরা প্লাস্টার করে দিচ্ছি,
এখন 3 মাস ওনাকে বেড রেস্টে থাকতে হবে। ওনার মুখে শুনলাম উনি নাকি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছে। খুব ভালো হয় ওনাকে সিঁড়ি থেকে ওঠা নামা না করতে দিয়ে নিচের তলায় নিয়ে আসলে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমরা তেমনই করব। এরপর রূপালীকে একতলায় নিয়ে আসা হয় এবং মিতালি দোতলায় থাকতে শুরু করে। ভাঙা পানিয়ে রূপালী সারাদিন বিছানায় শুয়ে থাকতো। এইভাবে এক জায়গায় শুয়ে থাকতে থাকতে সে খুব বিরক্ত হতে থাকে এবং মনে মনে বলে, কি করতে যে আমি দোতলার ঘরে থাকতে গেলাম। দোতলায় না থাকলে আজকে আমার এই দশা হতো না। এখন তো আমার বাইরে বেরোতে মন হয়, কাজকর্ম করতে ইচ্ছে করে। এমন সময় মিতালি ঘরে ঢোকে এবং বলে, দিদি, তোমার দুপুরের খাবার আমি এখানে দিয়ে যাচ্ছি, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না রে, আমার খুব কষ্ট হচ্ছে রে বোন। আর যা কিছু হয়েছে সব আমার পাপের ফল। আমি তোর সঙ্গে যা যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দে রে। এ বাবা দিদি, তুমি এভাবে বলছো কেন? দেখবে খুব তাড়াতাড়ি তোমার পা ঠিক হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে যাবে, আগের মতো হেঁটে চলে বেড়াবে। আগে যখন সুস্থ ছিলাম তখন সারাদিন ঘরের ভেতরে বসে থাকতাম, কোথাও বের হতাম না। আর এখন যখন আমি হাঁটতে পারি না তখন বাইরে বেরোতে ইচ্ছা করছে, তোদের সঙ্গে বাজারে যেতে ইচ্ছা করছে। এসব কথা বলতে বলতে রূপালী কেঁদে ফেলে। রূপালীকে এভাবে কাঁদতে দেখে মিতালি তাকে সান্ত্বনা দেয়। দেখতে দেখতে কিছুদিন পর রূপালী সুস্থ হয়ে ওঠে এবং সে হাঁটাচলা শুরু করে। এরপর থেকে রূপালী আর আগের মতো আলসেমি করে না। সে মিতালিকে সমস্ত কাজ করতে সাহায্য করত এবং তারা 3 বউ শাশুড়ি মিলে একসঙ্গে বাজারে যেত। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।